We stand here today at a turning point for our country. With your support, ভোট আসে ভোট যায়, কিন্তু কিছু ইস্যু বারবার আরো জোরালোভাবে ফিরে আসে রাজনৈতিক ময়দানে। এবারও তার ব্যতিক্রম নয়। সামনে আসছে ভারতের আসামে বিধানসভা নির্বাচন, আর এতেই ভারতের রাজনৈতিক ময়দানে আলোচনার ঝড় বইছে বাংলাদেশ ইস্যুতে। কেন ভোটের আগে বারবার ভারতে বিদেশিদের অনুপ্রবেশের বিষয়টি সামনে আসে? আপনি কি মনে করেন, এটা কি শুধু সীমান্ত রক্ষার কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক প্রচারণা? জানান মন্তব্যের ঘরে। আর আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আসুন। मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए मतदान। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলেন একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেয়া হবে না, তখন সেটা কি কেবল প্রশাসনিক বার্তা, নাকি ভোটার মেরুকরণের কৌশল? প্রতিবেশী বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে জয়ের ফর্মুলা খোঁজার এই প্রবণতা আসলে কতটা ঝুঁকিপূর্ণ? চলুন গভীর এই জলে মাছ খোঁজার চেষ্টা করি। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু ভারতের অন্যতম প্রধান দল ভারতীয় জনতা পার্টি বিজেপির অন্যতম প্রধান অস্ত্র। 2026-এর আসাম নির্বাচন সামনে রেখে এই উত্তাপ আরও বাড়ছে। বিজেপির দাবি, কংগ্রেস আমলে আসা অনুপ্রবেশকারীরা আসামের জনতাত্ত্বিক কাঠামো বা ডেমোগ্রাফির চিত্র পুরো পাল্টে দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ডিব্রুগড় সহ বিভিন্ন জনসভায় দাবি করেছেন যে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশকে উৎসাহিত করেছে। তাই তিনি সরাসরি বাংলাদেশকে ইঙ্গিত করে বলছেন, হিন্দু এবং আদিবাসীদের স্বার্থ রক্ষায় একমাত্র ভরসা তার দল বিজেপি। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण। তবে এমন বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে শঙ্কা আর অনিশ্চয়তা। যুগের পর যুগ ধরে ভারতে বসবাস করা অনেকে কিন্তু এখন নাগরিকত্ব সংকটে পড়ার ভয়ে আছেন। এ বিষয়ে দর্শক আপনার মতামত জানতে চাই আমি। জানান মন্তব্যের ঘরে। নির্বাচনী প্রচারণায় বিজেপির দাবি, আসামের 7টি জেলায় গত কয়েক দশকে অনুপ্রবেশকারী ঢুকেছে প্রায় 64 লাখ। যদিও এই নির্দিষ্ট সংখ্যা নিয়ে বিতর্ক আছে, কারণ চূড়ান্ত এনআরসি তালিকায় বাদ পড়েছিল ভারতের 19 লাখ মানুষ, যাদের মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই মানুষ ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিয়া মুসলিম বিরোধী বক্তব্য এবং ভোটার তালিকা থেকে সন্দেহভাজনদের বাদ দেওয়ার হুমকি মূলত একটি ধর্মীয় মেরুকরণ তৈরির চেষ্টা বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এমন দোষারোপের রাজনীতি কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বারবার নির্বাচনী বক্তৃতায় বাংলাদেশের নাম নেতিবাচকভাবে উঠে আসায় দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর পড়ছে এর বিরূপ প্রভাব। 5 আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে ঢাকার সম্পর্কে টানাপোড়েন চলছে। দিন দিন বাড়ছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশি ভীতি ছড়াতে দেয়া বক্তব্য দুই দেশের আস্থার সম্পর্ককে করে তুলছে আরও জটিল। মজার ব্যাপার হলো, বিজেপির নির্বাচনী এজেন্ডায় একপাশে বড় বড় অবকাঠামোর উন্নয়ন, অন্যদিকে অনুপ্রবেশ বা ল্যান্ড জিহাদের মতো কড়া রাজনৈতিক স্লোগান। কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলগুলোর দাবি, মূল্যস্ফীতি এবং বেকারত্বের মতো বড় ইস্যু থেকে ভারতের মানুষের নজর ঘোরাতেই বিজেপি বাংলাদেশ ইস্যুকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করে যাচ্ছে। চলতি বছর মার্চ থেকে এপ্রিল আসামে হবে নির্বাচন। বিশ্লেষকদের মতে উন্নয়ন দিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি ভয় এবং পরিচয় ব্যবহার করে নির্দিষ্ট একটি ভোটার গোষ্ঠীকে আলাদা করাই বিজেপির মূল লক্ষ্য। দর্শক, আপনি নিশ্চয়ই জানেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, কিন্তু প্রতিবেশী কোনো দেশের নাম ব্যবহার করে যখন একটি দেশ অভ্যন্তরীণ ফায়দা লোটার চেষ্টা করে, তখন এর প্রভাব শুধুমাত্র ভোট পর্যন্ত কিন্তু থাকে না। এর প্রভাব পড়ে রাজনৈতিক এবং সামাজিকভাবেও। বিভাজন তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে। ভারতের 2026 সালের নির্বাচন শুধুমাত্র কি উন্নয়নের লড়াই, নাকি
আবারও সেই পুরনো বাংলাদেশ কার্ডই জয়ী হবে? আপনার মতামত কি জানান মন্তব্যের ঘরে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকলো। আর ভারতের রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার সমসাময়িক বিষয় নিয়ে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।